এমন স্বচ্ছতার সঙ্গে হয়েছে যে এসএসসি সর্বপ্রথম সমস্ত দাগিদের পরীক্ষায় বসানোর চেষ্টা করেছিল, তারপরে আদালতের কাছে আটকে গেছে, তারপরে সিঙ্গেল বেঞ্চে আটকে গেছে, তার এগেনস্টে অ্যাপিল করতে এসএসসি চলে গেছিল। মানে চোরেদের রক্ষাকর্তা হিসেবে, চোররা আসেনি, চোরেদের রক্ষাকর্তারা চলে এসেছিল মামলা করতে ডিভিশন বেঞ্চে, না না ওই চোরেদের পরীক্ষায় বসতে দিন বলে। আদালত যেই মানে আইনি চপেটাঘাত করেছে, সেই আইনি চপেটাঘাত খেয়ে প্রত্যাখ্যাত হয়ে সেই পর্যন্ত ক্ষান্ত দিয়েছিল। তারপরে নতুন নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ লিস্ট বেরোলো, ও বাবা, গিয়ে দেখি সেখানেও টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে। আবার মামলা করলাম, এসে বললো না, আমাদের সুপ্রিম কোর্টের অর্ডার জাজমেন্ট পড়ে মনে হয়েছে যে প্যারা 47 টু প্যারা 49 জাজমেন্ট পড়েছি, দিয়ে মনে হয়েছে না দাগিদের তো বসানো যাবে না, কিন্তু প্রতিবন্ধী দাগিদের বসানো যেতে পারে। প্রথমে সব দাগিদের বসানোর চেষ্টা করেছিল এসএসসি, তার সেই মামলা করেছিল। তারপরে যখন সেটা আদালত আটকে দিল, তখন প্রতিবন্ধী দাগিদের বসানোর চেষ্টা করলো, সিঙ্গেল বেঞ্চ বললো না, প্রতিবন্ধী দাগিদের বসানো যাবে না। আবারও মানে এর আগের পর্বে চপেটাঘাত খাওয়ার পরেও আবারও সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করে চলে গেল সুপ্রিম কোর্ট। অ্যাপেক্স কোর্টে গেছিল এসএসসি নিজে প্রতিবন্ধী দাগিদের বসানোর জন্য। এসএসসির এত দরদ কেন? আচ্ছা, যারা পরীক্ষায় বসেছে তারা বলছে আমাদের ওএমআর শিট আপলোড করে দাও। ব্রাত্য বসুদের এত বুকে ব্যথা করছে কেন মানে ওএমআর শিট আপলোড করতে? বিকাশ ভট্টাচার্যরা বা জ্যোতি বসুদের আমলে এটা হয়নি, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে হয়নি, কারণ তারা কারো কাছ থেকে মাল করি তুলেনি। মমতা ব্যানার্জিরা মাল করি তুলেছে, ফলে ওএমআর শিট পাবলিশ করতে পারবে না। মিটিং করে যত টেন্টেড ক্যান্ডিডেটদের সঙ্গে, প্রতিদিন মিটিং করে, কাদের সঙ্গে মিটিং করে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপেন মিটিং রয়েছে টেন্টেড ক্যান্ডিডেটদের সঙ্গে। মমতা ব্যানার্জি ডিনাই করুক, ক্ষমতা থাকে। থার্ড রাউন্ড কাউন্সিলিং এর পরে কাউন্সিলিং যারা চাকরি পেয়েছে তাদের সঙ্গে মমতা ব্যানার্জি মিটিং করেছে। ওর ক্ষমতা থাকে বলুক যে না করিনি। টেন্টেড ক্যান্ডিডেটদের সঙ্গে মিটিং করে তাদেরকে আবার পরীক্ষায় বসিয়েছে। এই পরীক্ষায় কে বসিয়েছে? মমতা ব্যানার্জি বসিয়েছে। টেন্টেড ক্যান্ডিডেটের সঙ্গে মমতা ব্যানার্জি মিটিং করেছে, ওপেন মিটিং করেছে। থার্ড রাউন্ড কাউন্সিলিং এর পরে যারা চাকরি পেয়েছে এর আগের 2016 সালের সিলেকশনে, তাদের সাথে মমতা ব্যানার্জি মিটিং করেছে, অন্য কেউ না। সব মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছিল। মমতা ব্যানার্জি যাদের সাথে মিটিং করেছে তাদের নাম এক্সপোজ করবে ব্রাত্য বসুর ক্ষমতা আছে? ব্রাত্য বসুর ক্ষমতা থাকে বলুক 2016 সালের ওএমআর শিট পাবলিশ করে দেবে। ব্রাত্য বসুর ক্ষমতা থাকে বলুক 2025 সালের ওএমআর শিট পাবলিশ করে দেবে। যেই বলবেন 2025 সালের, বলবে 1-1 দিয়েছি। বাবা, তুমি 1-1 দিয়ে 42 নম্বর 47 করেছো বাবা, সব খবর আছে। তোমার যদি অত বুকে দম থাকে ওএমআর শিট পাবলিশ করিয়ে দাও, আর একজনের ওএমআর শিট আরেকজন দেখতে পাবে। না, করবে না, বলবে 1-1 দিয়েছি। ও তার ওএমআর শিট নিয়ে তো পকেটে ভরে নিয়ে বাড়ি চলে গেছে। সে নিজে ক্যালকুলেশন করে দেখেছে 42 পেয়েছে, বন্ধুদের বলেছে, রেজাল্ট আসছে 47। কে করেছে? কে করেছে? ভয়ে ওএমআর শিট পাবলিশ করছে না, সব এক্সপোজ হয়ে যাবে। সেই জন্য 2016 সালের ওএমআর শিটটা পাবলিশ করছে না, 2025 সালের ওএমআর শিটটা পাবলিশ করছে না। 2016 সালের কাউন্সিলিং ওয়াইজ লিস্ট বের করো, করবে না। ও যদি করে সব এক্সপোজ হয়ে যাবে, কারণ তাদের সাথে মিটিং তো মমতা ব্যানার্জি করেছে। টেন্টেড ক্যান্ডিডেটদের জন্য প্যাসেজ তৈরি করার চেষ্টা করা হয়েছে। এরা দেখেছে ফাঁক বলে, প্রথমে সব টেন্টেড বসা হয়েছে, গোটা ঝুড়ি খেয়েছে ওই টেন্টেডকে বসানোর চেষ্টা করেছিল। গোটা ঝুড়ি হয়নি, ঠিক আছে, অর্ধেক ঝুড়ি তো বসানো যাবে, ঠিক আছে, প্রতিবন্ধী টেন্টেড, ঠিক আছে, এক্সপায়ারি প্যানেলের টেন্টেড কটাকে বসিয়ে দে তাহলে। আর যাদের এক্সপায়ারি প্যানেলের টেন্টেড গুলোকে দিয়েই ওই উকিলদের গালাগালি করা, এই যে কটা এই গালাগালি করে সব কটা এক্সপায়ারি প্যানেলের, দেখবেন যে কটা করে সব কটা এক্সপায়ারি প্যানেলের। যে এক্সপায়ারি প্যানেলের লিস্টটা বলুন, ওটা বড় আন্দোলন করবে যে আমি স্বচ্ছতা চাই, 2016 সালের ওএমআর শিট পাবলিশ করো আর কাউন্সিলিং ওয়াইজ লিস্ট পাবলিশ করো। দেখবেন জিজ্ঞাসা করবেন যে তুমি চাও যে 2016 সালের কাউন্সিলিং ওয়াইজ লিস্ট পাবলিশ হোক? জিজ্ঞাসা করবেন। এক্সপায়ারি প্যানেলের প্রত্যেকের নাম এক্সপোজ করতে হবে, প্রত্যেকটা ওএমআর শিট আপলোড করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই প্রোটেক্ট করার চেষ্টা করুক, আসলে এদের মূল উদ্যোগ হচ্ছে যে টাকা বাঁচানো। কারণ বাজার থেকে টাকা তুলেছে, টাকা তুলেছে কে? তৃণমূল টাকা তুলেছে, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা টাকা তুলেছে, এই পার্থ চ্যাটার্জিরা সব টাকা তুলে। সেই টাকা তুলে এরা বেসিক্যালি টাকা বাঁচানোর চেষ্টা করছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ যত বেশি টেন্টেড এক্সপোজ তত বেশি টাকা ফেরত লাগবে তাদের।
মাইনের টাকা ফেরত দিতে হবে। তারা কি আর এমনি এমনি জমি বিক্রি করে চাকরি নিয়েছে? কি বাড়ি বিক্রি করে মাইনের টাকা ফেরত দেবে নাকি? তাদেরকে পয়সা দিয়েছিল, তাদের পিঠের চামড়া তুলে নেবে। কি দোকান কাটার আর কি লজ্জা? যে বলছে দেখেন সব থেকে বেশি যারা টেন্টেডদের পরীক্ষায় বসাতে চাইছে তারা বলছে সব থেকে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হচ্ছে। ভাবুন একবার, জাজমেন্ট দেয়। সেদিনই বলেছিলাম 2016 সালের পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের মধ্য থেকে 2016 সালের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী এই সিলেকশন প্রসেস করো, আর রিমেনিং সিটে ফ্রেশার্সদের করো। না, করেনি। তারা কি করেছে? তারা দুটো রকম জামবেল্ট করেছে। একটা নতুন আইন এনেছে। আরে যে সুপ্রিম কোর্টের 3টে প্যারাগ্রাফ পড়ে বুঝতে পারে না টেন্টেডদের বসাতে হবে কি হবে না, সেই সরকার আইন তৈরি করার সাহস দেখায় কি করে? হ্যাঁ, ওদের আবার এই সাহস হলো কি করে? এক লাইনে ঠিক করে নোটিশ দিতে পারে না, তাদের আবার এই সাহস হয় যে রুল তৈরি করবে। যে বেস্ট ছিল যে রুল, বামেদের আমলে যে রুল, সেই রুল বাবা কপি পেস্ট কর আর বিয়ে কর বাবা, তোদের দ্বারা হবে না। এ সরকার চালাতে পারে নাকি? যে কটা ক্লাব চালানোর লোক কটা সব সরকারে বসে পড়েছে। দুদিন আগে ক্যারাম বোর্ড পেটাতো, তাস খেলতো, সে কটা এসে সরকারে বসে পড়েছে। ক্যারাম বোর্ড খেলা লোক, তাস খেলা লোক যদি সরকারে এসে বসে পড়ে, যা হওয়ার তাই হচ্ছে। ক্লাব চালানোর লোক কটা সরকারে বসেছে। না সরকার বোঝে, না নোটিশ বোঝে, না আইন বোঝে, না কিছু বোঝে, শুধু দুর্নীতি, পয়সা দাও, পয়সা গুনে নেবে। তো এইসব দপ্তর খুলে বসে রেখেছে। সব দেখবেন এই অমুক বিধায়কের অমুকের দপ্তর দেখলে, আরে ভাই বিধায়কদের কোনখানে দপ্তর ছিল? তাদের আবার সব স্টাফ আছে। কত বড় হরিদাস পাল সব, যে সব স্টাফ রেখে দিয়েছে। একটা বিধায়ক ক টাকা বেতন পায়? এই লাট সাহেবই চলে কি করে?